আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের ১৩ নম্বর পর্ব। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে অলরেডি ২ দিনে ১০,০০০ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র ১০,০০০ অর্থাৎ ২০,০০০ ফলোয়ার হয়ে গেলেই তোমাদের ভেতরে ৩ জন পেয়ে যাবে গিভওয়ে। আর ২০,০০০-এর পর প্রতি ১০,০০০ ফলোয়ারে তোমাদের ভেতরে আরও ৩ জন করে পেয়ে যাবে গিভওয়ে। তো আর দেরি কিসের, যাও আর উড়াধুরা ফলো করো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রুম থেকে বের হয়ে যেই দরজা খুললাম তখন আমার সামনে দাঁড়ানো ২ জন মেয়ে বলল, মাশাল্লাহ, পৃথিবীর মানুষ কি সত্যি এত সুন্দর হতে পারে? আজকে আমি নিজ চোখে না দেখলে বলতে পারতাম না। আমি একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম, তোমরা এই বাসায় কি কাজ করো? মেয়েটা বলল, এই তো ঘোরাফেরা আর সেতুমনির জন্য নাস্তা তৈরি করা, আমাদের কাজ এই পর্যন্তই। আমি আর কথা না বাড়িয়ে বললাম, এখন বলেন আমাকে কোথায় যেতে হবে? আমি তো রাজদরবার চিনি না। মেয়েটা আমাকে রাস্তা দেখিয়ে বলল, এইদিকে সোজা চলে যান, তবে আপনি নিজেকে একটু আড়ালে রাখবেন, আপনাকে যে কেউ আজকে দেখলে আপনার প্রেমে পড়তে বাধ্য। আমি আর কিছু না বলে হাসতে হাসতে নিচে চলে গেলাম। বাসা থেকে বের হয়ে রাজদরবারে যাব বলে সামনে যাচ্ছি। কিছুটা পথ অতিক্রম করার পর সামনে বিশাল আকারের একটা রাজপ্রাসাদ পড়ল। বাসার গেটের সামনে ইয়া বড় বড় দানব দাঁড়িয়ে আছে। ২ জনের হাতে ধারালো ২টা তলোয়ার, আর ওদের চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। মনে মনে বললাম, আজকে আমাকে আর রাজদরবারে যেতে হবে না, যদি একবার ওদের হাতে আমি পড়ি না তাহলে আমি শেষ। তাও প্রাণের মায়া ত্যাগ করে দানবের কাছে গেলাম। একটা দানব আমার দিকে তাকিয়ে বলল, কাকে চাই বাচ্চা ছেলে? আসলে আমাকে বাচ্চা বলারই কথা, কারণ আমার থেকে ৩ গুণ উঁচা আর বিশাল দেহ বিশিষ্ট আকারের দানবটা দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, জি, আমাকে রাজদরবারে যেতে হবে। দানবটা আমার দিকে একবার ভালো করে তাকিয়ে বলল, তুমি তো আমাদের এখানের কেউ না, হয়তো পৃথিবী থেকে এসেছো, তাই না? আমার এসব জেনেও লাভ নেই। দেখো, আমি এখানকার পাহারাদার, ভেতরে যেতে হলে অনুমতি লাগবে। তা অনুমতি নিয়ে এসেছো তো? কি এক বিপদের মাথা খেয়ে এখানে এসেছি, আর ভালো লাগছে না। এবার আমি হাসি মুখে বললাম, আমার কাছে তো সেই অনুমতি নেই। ভেতরে গিয়ে এখানকার রানীকে বলবেন রনি নামে একটা ছেলে এসেছে, তাকে কি ভেতরে ঢুকতে দিব? তাহলেই হবে, কারণ আমি ওর ফ্রেন্ড। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। দানবটা বোকার মতো আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? আমি বললাম, বিশ্বাস না হলে ভেতরে গিয়ে একবার বলেই দেখেন। আমার কথা মতো দানবটা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কেন মিথ্যা কথা বললেন? রানী তো বলেছে আপনাকে নাকি চিনে না, আর আপনি আমাদের রাজ্যে কিভাবে এলেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যান, যদি আপনি অন্য কারো নজরে পড়েন তাহলে শেষ। আমি আর কি বলবো, আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। রিয়া নিজ মুখে বলেছে আমাকে নাকি চিনে না। মুচকি একটা হাসি দিয়ে যেই পেছনে ফিরে হেঁটে যাব তখনই পেছন থেকে ডাক আসলো, রনি। আমি আবার পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। ওর মাথায় সোনার একটা মুকুট, আর ওর পরনে নীল একটা শাড়ি, একদম আমার সাথে ম্যাচিং করে সবকিছু পরেছে। আমাদের দেখলে যে কেউ কাপল মনে করবে। দানবটা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি সত্যি? আমি শুধু রিয়াকে বললাম, আমাকে নাকি আপনি চিনেন না? থাক, আর চেনা লাগবে না, আমি চলে যাচ্ছি। রিয়া হুট করে আমার সামনে এসে আমার একটা হাতে ওর হাত পেঁচিয়ে বলল, আরে আমি তো তখন মজা করে বলেছিলাম যাতে আমি এসে তোমাকে নিয়ে যাই, আর তুমি এত দেরি করে আসলে কেন? তুমি আসার আগে আমার চাচা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। তখন আমি বললাম, এই জন্যই তো বলছি আমি চলে যাই, এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ আছে? রিয়া আমাকে বলল, ভেতরে চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই, কারণ তুমি আমার একমাত্র বন্ধু। রিয়া আমার হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আমি বললাম, রিয়া একটা কথা বলবো? রিয়া বলল, বলো। আমি বললাম, তুমি শরীরে যে সুগন্ধি ব্যবহার করো না, আমার তো মাঝে মাঝে মন চায় তোমার মাঝে মগ্ন হয়ে যাই। রিয়া বলল, হয়েছে, আর পাম দিতে হবে না, এখন চুপচাপ থাকো, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমার পাশে গিয়ে দাঁড়িয়ে শুনবে আমি কি বলি। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বলল, আমার জন্য নিজের জীবন দিতে পারবে তো? আমি বললাম, হঠাৎ এই কথা কেন রিয়া? রিয়া বলল, না, আমি শুনেছি ভালোবাসার জন্য মানুষ নাকি সবকিছু করতে পারে, এমনকি মরতেও পারে। তুমি আমার জন্য জীবন দিতে পারবে? আমি শুধু বললাম, তুমি না আমাকে বললে আমি তোমার যোগ্য না, এখন হঠাৎ এই কথা বলছো কেন? রিয়া বলল, কার মন কখন পরিবর্তন হয় এটা বলা যায় না। এখন আমি তোমাকে কি বললাম, আমার জন্য সবকিছু করতে পারবে তো? আমাকে কথা দাও।
রিয়ার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বললাম, বিনিময়ে আমার পাশে থাকবে তো তুমি? রিয়া আমার হাতটা জড়িয়ে ধরে বলল, এভাবে তোমাকে ধরে রাখবো। এখন চলো, আর আমার সাথে ম্যাচিং করে তোমার জন্য সবকিছু নিয়ে এসেছি। আমি জানি তোমার নীল কালার খুব পছন্দ। কেমন হয়েছে বলো তো? এবার আমি খুশি হয়ে বললাম, অনেক ভালো হয়েছে। আমি আবার বললাম, রিয়া তুমি ভেবেচিন্তে বলছো তো, নাকি তুমি আমার সাথে মজা করছো? রিয়া আমার চোখের উপর চোখ রেখে বলল, আমি হয়তো তোমাকে মিথ্যে কথা বলতে পারি, কিন্তু আমার চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি তোমার সাথে থেকে তোমার ব্যবহার সবকিছু আমার পছন্দ হয়েছে। বিশেষ করে তুমি যখন আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন দিয়েছ, তখন থেকেই আমি এই মন তোমাকে দিয়ে দিয়েছি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যার জন্য বেঁচে এই পর্যন্ত আসলাম, যদি জীবনে বিয়ে করি তাহলে তাকেই করব, আর কাউকে না। আর আমি জনিকে ডেকে এনে ভালোবাসার কথা এই জন্য বলেছি, যাতে আমি বুঝতে পারি আমার জন্য তোমার মনে কতটুকু ভালোবাসা আছে। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমিও বোকা মনে উত্তর দিলাম, আরে না, মিথ্যা বলবে কেন? আমি আগেই জানতাম তুমিও আমাকে ভালোবাসবে, এটা আমার বিশ্বাস ছিল। রিয়া বলল, হয়েছে, এখন আর বেশি কথা বলা যাবে না, আমাদের জন্য সবাই হয়তো অপেক্ষা করছে। আমি রিয়ার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, তবে আমার কেন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে মজা করছে। এখানে কোনো না কোনো প্যাচ তো অবশ্যই আছে। রিয়া যখন আমাকে ভালোবাসি কথাটা বলছিল, তখন ওকে দেখে কেমন জানি বিরক্ত বিরক্ত লাগছিল। রিয়ার সাথে কিছু দূর ভেতরে যেতেই সামনে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো, দেখে মনে হচ্ছে এখানে যা কিছু মালামাল আছে সব কয়টা সোনার তৈরি, শুধু জিন আর পরীগুলো ছাড়া। রিয়ার সাথে আমি ভেতরে প্রবেশ করার পর সবাই একসাথে দাঁড়িয়ে গেল। এখানে বিশাল বড় বড় জিনরা বসে আছে, মানে এক এক সাইডে এক একজন। এক লাইনে জিন, অন্য লাইনে দানব, আবার আরেক লাইনে পরীরা আছে। তবে এখানে আরো অনেকেই আছে, যেগুলো মানুষ নাকি জিন পরী কিছুই বোঝা যাচ্ছে না, দেখতে একদম বিশ্রী। এসব দেখে আমার কি, আমি শুধু রিয়ার পেছনে পেছনে যাচ্ছি, আর সবাই মুগ্ধ হয়ে আমার আর রিয়াকে দেখছে। সবাই হয়তো ভাবছে রিয়ার সাথে আমার কিছু একটা আছে, কারণ যে কেউ আমাদেরকে দেখলে স্বামী স্ত্রী বলবে। আর আজকে আমাকে যা লাগছে না, আয়নাতে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে ফেলেছিলাম। রিয়া গিয়ে সবচেয়ে উঁচু একটা সোনার তৈরি চেয়ারে বসলো, এটাই হয়তো এখানকার রাজাদের চেয়ার। আমার পাশে সেতু আর ওর বাবা মা দাঁড়িয়ে আছে। সেতু আমার কাছে এসে আস্তে করে বলল, এই তোমার আপুর সাথে এত কি? আর আপুর সাথে ম্যাচিং করে সবকিছু পরেছ কেন? আমি আস্তে করে উত্তর দিলাম, আমি এসব পরেছি, তুমি তো এনে দিলে আমাকে এসব, এজন্যই তো আমি পড়লাম। সেতু মাথায় হাত দিয়ে বলল, তার মানে এই সব কিছু আপুর কাজ? বুঝলাম না আপু কি করতে চাইছে, আর তুমি এখন এখানে আসলে কেন? আপুকে তো সব দায়িত্ব এবং সবকিছু বাবা বুঝিয়ে দিয়েছে, এখন তো এই সভা এখানেই শেষ ঘোষণা করা হবে। হঠাৎ করে রিয়া সবাইকে চুপ করতে বলল, তোমরা সবাই তো জানো আমি এখানকার রানী, এবং আজকে থেকে আমার অনুমতি ছাড়া এখানে কিছু হবে না। সবাই এক বাক্যে বলল, রিয়া আবার বলল, অনেকদিন আগে আমি এখান থেকে নিখোঁজ হয়েছিলাম। মুক্তা নামের আমার বোন আমাকে আটকিয়ে রেখেছে, আমার উপর নানাভাবে অত্যাচার করেছে। রিয়া আমার দিকে হাত দিয়ে ইশারা করে বলল, এই ছেলেটা শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। থাক, এসব বলে আর লাভ নেই। এখন সবাই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো কেমন? আগে ভিডিওটা দেখো, তারপরে আমি সবকিছু বুঝিয়ে বলবো। আমার সামনে একটা ভিডিও প্লে হলো, যেখানে একটা ছেলে আর একটা ডানাওয়ালা পরী বসে আছে, হয়তো রোমান্টিক কিছু আছে এখানে। খুব মনোযোগ সহকারে দেখছি আমি। ভিডিওর মাঝে পরীটা বলল, আমাকে সবসময় তোমার পাশে রাখবে তো? ছেলেটা বিনা দ্বিধায় বলল, এভাবে অনেকক্ষণ ভিডিওটা প্লে হলো। পরীটা তার রাজ্য ছেড়ে এসে ছেলেটাকে বিয়ে করলো, কিন্তু অবশেষে বাসর রাতে দেখা গেল ঘরের চার কোনায় চারজন তান্ত্রিক বসা, আর পরীটা বিছানার মাঝখানে পড়ে ছটফট করছে আর বলছে, আমার সাথে এরকম তুমি করতে পারো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটা যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো, তার সাথে আরো 5 জন বন্ধু ছিল। ছেলেটা হাসতে হাসতে বলল, বন্ধু, অবশেষে আমাদের ছলনা কাজে লাগলো। খুব ইচ্ছে ছিল একটা পরীর সাথে রাত কাটাবো সবাই মিলে, আর আজকে সেটা সত্যি হলো। এখন চল, বেশি দেরি করা যাবে না। অপরদিকে পরীটা চিৎকার দিয়ে কান্না করে বলছে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, এত ভালোবাসতাম আমি তোমাকে। তুমি যদি নীরবে আমাকে বলতে, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতাম। আর তুমি সবাইকে নিয়ে এসে আজকে এই পর্যন্ত ভিডিওটা প্লে হলো, আর বাকিটা কেটে শেষটুকু প্লে করলো। শেষের ভিডিওতে দেখা যাচ্ছে পরীটার শরীর ছেলেগুলো টুকরো টুকরো করে রাস্তার কুকুরগুলোকে ছিটিয়ে দিচ্ছে। হঠাৎ করে ভিডিওটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, সবকিছু একদম নিস্তব্ধ হয়ে আছে। রিয়া কান্না করতে করতে বলল, আমি এসবের কিছুই জানতাম না। যখন এখানে আসি তখন শুনি আমার বড় বোন, মানে সেতুর বড় যেই বোন ছিল, এটাই হলো এই মেয়েটা। ওরা আমার বোনকে মেরেছে, ওদেরকে আমি ছাড়বো না।
রিয়া চেয়ার থেকে লাফ দিয়ে নিচে নেমে আমাকে জোরে একটা লাথি দিয়ে বলল, তোরা মানুষ জাতি এতটা খারাপ যে আমি এটা আগে জানতাম না। আবার বলিস আমাকে ভালোবাসিস, ছাড়বো না আমি তোকে। আমার বোনকে যে মেরেছে ওদের আমি ছাড়বো না। আর এটা জেনে রাখ, যে ছেলেটা আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছে সে আর কেউ না, তোর বেস্ট ফ্রেন্ড রিপন। তুই হয়তো ওকে দেখে চিনতে পারিসনি। রিয়াকে সরিয়ে সেতু আমাকে উপরে তুলে এমন জোরে নিচে ফেলে দিয়েছে মনে হলো যেন আমার হাড্ডি ভেঙে একাকার হয়ে গেছে। সেতু কান্না করে বলছে ও আমার একমাত্র বড় বোন ছিল, ও ছিল খুব আদরের। আর তোর বন্ধু? এতদিন খুব সহ্য করেছি, যেদিন জানতে পারলাম তুই ওর বন্ধু সেই দিনই তোকে মেরে ফেলতাম। শুধু আপুর কারণে কিছু করতে পারি নাই। আর মানুষ জাতি কুকুরের থেকেও নিকৃষ্ট। সেতু জোরে কান্না করতে করতে বলছে ওই কুকুরগুলো আমার আপুর টুকরোগুলো খায় নাই, কারণ ওরা জানে এটা কারো শরীরের মাংস। ছাড়বো না আমি তোকে। সেতুর বাবা সেতুকে ধরে শান্ত করে বলল, সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে। এই ছেলেকে এখন নিয়ে যাও, পরে দেখতেছি ওকে কি করা যায়। এতক্ষণ আমার সাথে যা যা হয়েছে সবকিছু আমার কল্পনা মনে হচ্ছে। তার মানে এতদিন ওরা আমার সাথে অভিনয় করেছিল। আর রিয়া আমার সাথে এটা করতে পারলো কিভাবে? যা করেছে রিপন করেছে, এখানে আমার কি দোষ? দুইজন দানব এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পেছনে রক্তাক্ত মুখে তাকিয়ে দেখি সেতু রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। আর কেন যেন মনে হচ্ছে আমি এই ভিড়ের মাঝে মুক্তাকে দেখতে পাচ্ছি। ওই তো মুক্তা এক কোনায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। মুক্তা ইশারা করে বলল এই সব কিছু খুব তাড়াতাড়ি আমার হবে। হঠাৎ মুক্তা হাওয়ায় মিলিয়ে গেল। কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি বলতে পারি না। যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো তখন আমি চোখ খুলতে চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে কোনো কিছু পড়ার কারণে চোখগুলো অতিরিক্ত জ্বালাপোড়া করতে লাগলো। ধীরে ধীরে আমার চোখ এমনভাবে জ্বলতে লাগলো যেটা আমি সহ্য করতে পারছি না। একটু জোরে চিৎকার দিয়ে বললাম, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। এইটুকু বলতেই আমার চোখে কে জানি পানি দিল। চোখের যন্ত্রণায় আমি চোখ মেলে তাকাতে পারছি না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। অনেকক্ষণ সময় পর চোখ জ্বালা একটু কমে গেল। এবার চোখ মেলে সামনে তাকিয়ে দেখি রিয়া আমার সামনে মরিচের গুঁড়া এক হাতে নিয়ে বসে আছে, আর রিয়ার পেছনে সেতু দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে রিয়া বলল, এভাবে তোকে ছেড়ে দিব না, তবে এমন শাস্তি দিব তুই নিজেই তখন মরার জন্য আমার কাছে অনুরোধ করবি। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, বাহির থেকে তোমাকে দেখলে বোঝাই যাবে না তোমার ভেতরে এত নোংরামিতে ভরা। বাহিরে কি নিষ্পাপ চেহারা, কিন্তু তার ভেতরে যে এত নোংরামি দিয়ে ভরা থাকবে সেটা আমি জানতাম না। রিয়া আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, ওরা আমার বোনকে একা পেয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে। যার বন্ধু আমার বোনের সাথে এমন করেছে, তোর কি মনে হয় তাকে আমি ছেড়ে দিব? আমার বোনকে ওরা যে অবস্থা করেছে, ওদের ফ্যামিলির বন্ধু বান্ধব যারা আছে ওদের সবাইকে এমন এমন শাস্তি দিব, ওরা তখন শুধু মরার জন্য আফসোস করবে। রিয়ার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, আমাকে একটু পানি দিবে, খুব পিপাসা পেয়েছে। সেতু রাগে আমার কাছে এসে চেয়ার সহ আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। রিয়া সেতুকে আটকিয়ে বলল, আরে এত তাড়াতাড়ি ওকে মারবো না, একটু সহ্য কর, যা ওর জন্য একটু পানি নিয়ে আয়। রিয়ার কথা শুনে সেতু কাকে জানি ডাক দিয়ে বলল পানি দিতে। রিয়া আমাকে তুলে বলল, নিজের মৃত্যু নিজেই সামনে দেখতে পাচ্ছিস, ভয় করে না? আমি হাসতে হাসতে বললাম, খুব সুন্দর একটা জীবন ছিল আমার কাছে আমার আম্মু ছিল সবচেয়ে বেস্ট। অনেক ভালোবাসতেন এই মানুষটা আমাকে। আবার বাহিরে আমার বেস্ট ফ্রেন্ড ছিল দুইজন, একজনের নাম রিপন, আরেকজন হলো মিতু। সবসময় ওদের সাথে আমি বাহিরে বেশি ঘোরাঘুরি করতাম। তবে আমি আমার জীবনের থেকেও একজনকে বেশি ভালোবাসতাম, সেটা হলো আমার সিনিয়র চাচাতো বোন। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও বিনিময়ে আমাকে বকা দিত, তবে আমি তাতেও খুশি ছিলাম। মানুষ বলে দূর থেকেই ভালোবাসা নাকি খুব সুন্দর হয়। খুব সুন্দর ছিল আমার জীবন, সব মিলিয়ে আমার জীবন ভালোই যাচ্ছিল। কিন্তু কে জানতো আমার চাচাতো বোন আমার সৎ বাবার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বে। একটা মানুষের মেধাশক্তি কখন কাজ করে না জানেন? যখন সে দেখে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে শুয়ে আছে। ওরা আমাকে রুমে বেঁধে নষ্টামি করেছে। আমার আম্মু এসে এসব দেখেছে বলে ওরা আমার আম্মুকে মেরে ফেলেছে। অবশেষে আমাকে আমার নিজের আম্মুকে খুনের অপবাদে জেলে ঢুকিয়েছে। শেষমেশ এই অপবাদটাও আমাকে দিয়েছে। আমার কারণে নাকি আমার চাচাতো বোন প্রেগনেন্ট। ফাঁসির আদেশ থেকে বাঁচার জন্য চাকর হলাম, আর সেখান থেকে একজনকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্ত করলাম। এবার হাসতে হাসতে কান্না করে দিয়ে বললাম, শেষ পর্যন্ত আমি কি পেয়েছি? বিনা কারণে সাজা। আমার সাথে কেন এমন হয় বলতে পারবে রিয়া? তুমি তো তোমার বোনকে আমার বন্ধু ধর্ষণ করে মেরে ফেলেছে এইটা দেখেছো, আর আমি আমার মাকে নিজ চোখে খুন হতে দেখেছিলাম, কিন্তু আমার হাত পা চোখ বাঁধা ছিল, কিছুই করতে পারি নাই আমি। এখন তোমাদের যেরকম লাগছিল তখন আমারও ঠিক তেমনই লেগেছিল, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। বিনা কারণে শুধু শাস্তি পেয়ে গেলাম। তবে একটা কথা কি জানো রিয়া, আমি তোমাকে কখন যে মন থেকে ভালোবেসে ফেলেছি বলতেও পারি না।
হঠাৎ করে সেতুর বাবা চাবুক হাতে নিয়ে রুমে ঢুকে আমার শরীরে জোরে আঘাত করে বলল, আমার এক মেয়েকে মেরে তোদের শান্তি হয় নাই, এখন আমাদের আরেকটা মেয়েকে মারতে চাস? তোর সাহস তো কম নয়। এসব বলছে আর ইচ্ছে মতো আমাকে চাবুক দিয়ে আঘাত করছে। আমি শুধু চোখ বন্ধ করে সহ্য করছি, কিছু বলতে পারছি না। এক একটা আঘাতে মনে হচ্ছে যেন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। শরীর ফেটে রক্ত পড়ছে। সেতু আর রিয়া দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেতুর বাবা হঠাৎ করে আমাকে মারা বন্ধ করলো। রিয়ার হাত থেকে মরিচের গুঁড়াগুলা নিয়ে আমার শরীরে ছিটিয়ে দিয়ে বলল, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে এখন বুঝতে পারবি। আমি আর যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করার আগেই রিয়ার দিকে একবার তাকিয়ে চোখের পানি ছেড়ে বললাম, আমি যে তোমার কি ছিলাম একদিন বুঝবে, আর নীরবে তখন আমাকে খুঁজবে। চোখ বন্ধ করে শুধু কোনো রকম যন্ত্রণা সহ্য করছি। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। সেতুর বাবা জোরে আওয়াজ করে বলল, ওর জন্য যেন কারো মায়া না হয়। একটা কথা মনে রাখবে, এদের মতো মানুষরা খুব খারাপ হয়। এদের তুমি যতই ভালো ভাবো না কেন, এর থেকেও বেশি খারাপ। সেতু, ওর উপর নজর রাখিস। যে মুক্তার মায়াজাল ভেঙে পালিয়ে চলে এসেছে, সে চাইলে এখান থেকেও পালিয়ে যেতে পারবে। সেতুর বাবা হয়তো চলে গেছে। এইদিকে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আজকে যদি আমার সত্যিই মৃত্যু হতো তাও এতটা কষ্ট হতো না। হঠাৎ শরীরে পানি পড়তে দেখে চোখ খুললাম। চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া আমার শরীরে পানি দিচ্ছে। আমি শুধু চুপচাপ বসে আছি। আমি বললাম, একটা কথা জানো রিয়া, মানুষ সবাই খারাপ হয় না। আর রিপন আমার বন্ধু ঠিকই, কিন্তু ও মিতুকে গোপনে বিয়ে করেছে, আমাকে বলে নাই পর্যন্ত। আমি ওদের বন্ধু ভাবলেও ওরা আমাকে বন্ধু ভাবে না। আমি মেয়েদের খুব সম্মান করি। বিশ্বাস করো, আমি যদি তখন ওখানে থাকতাম, আমি নিজ হাতে ওদের কুবিয়ে মারতাম। বিনা কারণে আমাকে এখন যেভাবে শাস্তি দিচ্ছ না, একদিন সবকিছু হারে হারে টের পাবে। রিয়া কোনো কথা বলল না, চুপচাপ আমার শরীরে কিছুক্ষণ পানি দিয়ে বলল, তোমার বন্ধুরা আমার বোনকে মেরেছে, সেখানে তুমি বাঁচবে এটা কখনো আশা করিও না। রিয়া দরজার কাছে গিয়ে আমার দিকে একবার তাকিয়ে চোখে হালকা জল এনে বলল, মৃত গাছে ফুল ফুটিয়ে সেটা আবার ছিঁড়ে ফেললে। তোমার উপর আমার এখন কেমন যেন একটা রাগ আর ঘৃণা জন্মে গেছে। যে ছেলের বন্ধু আমার বোনকে ধর্ষণ করেছে, হতেও তো পারে সে কোনো একদিন আমার সাথে এমন করবে। এক বন্ধু সিগারেট খেলে আরেকজনকে রেখে তো অন্য কিছু খেতে পারে না, দিয়ে তো খাবে। ঠিক বললাম তো? এবার আমি রাগ দেখিয়ে বললাম, তোমার মন যাকে চায় তাকে গালি দাও, কিন্তু এর ভেতরে আমাকে জড়াবে না। আর তোমাকে ভালোবাসি দেখে এই কথা বলতে পারলে? এত যে রূপের অহংকার করছো, এই রূপ একদিন থাকবে তো? রিয়া বলল, আমার কি থাকবে না থাকবে তাতে তোর কি? আমার বিষয় আমি দেখে নিব। আর লোভী কোথাকার যেদিন শুনেছে আমি এখানকার রানী হব, সেদিন থেকে নাকি আমাকে ভালোবাসে। তুই এত নাটক কিভাবে করিস? আগে নিজের যোগ্যতা দেখ। তোকে যে আমি কিভাবে মারবো তা বলতেও পারি না। এই কথা বলে রিয়া চলে গেল। আমাকে এখানে এনে শাস্তি দিচ্ছে, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু রিয়ার বলা প্রতিটা কথা আমার কাছে বিষের মতো মনে হলো। ওই যে কথায় আছে না, কখনো কারো ভালো করতে নেই। যার জন্য এত কিছু করলাম, সে আজকে আমাকে বলে আমি নাকি তার যোগ্য না। যা, তোর ভালোবাসা আমার দরকার নেই। আমি দেখে নিব তুই কোন ধরনের রাজকুমার বিয়ে করিস। আচ্ছা, এসব কথা এখন বাদ দেই। আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, রিপন জানতো মেয়েটা একজন পরী, এরপরেও ও বন্ধুদের নিয়ে মেয়েটাকে ধর্ষণ করলো কেন? ও তো মেয়েদেরকে খুব সম্মান করে। আচ্ছা, রিপন মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে কেন? কোনো কাহিনী ছাড়া তো এমন করবে না। আবার মিতুকেও বিয়ে করেছে, কিছুই তো বুঝতে পারছি না। আজকে রিপনের জন্য আমার সাথে এমন হচ্ছে। হালার পোহালা একবার শুধু এখান থেকে মুক্ত হই, দেখে নিব একটা একটা করে সবাইকে। আর কাউকে আমার লাইফে লাগবে না, আমি একাই যথেষ্ট। আর কারো মায়ায় জড়াবো না। হঠাৎ করে কেউ বলে উঠল, কি খবর মিস্টার রনি, কেমন যাচ্ছে তোমার দিনকাল? কাপা কাপা কণ্ঠে বললাম, মুক্তা। মুক্তা হাসি দিয়ে রুমে ঢুকে বলল, তোকে দেখে আমার খুব মায়া লাগছে রে। বিনা কারণে সবাই তোকে অত্যাচার করছে। আজকে যদি আমার কথা মেনে আমার কাছে থাকতি, তাহলে আর এমন হতো না। একমাত্র তুই সেই বুদ্ধিমান ছেলে যে কিনা আমার মায়াজাল ভেঙে পালিয়ে চলে এসেছে। ভবিষ্যতে আমি তোকে নোবেল দিয়ে দিব। আমি বললাম, মুক্তা তোমার কি চাই এখানে? মুক্তা আমার সামনে বসে বলল, চিন্তা করিস না, আমি তোকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব, কারণ খুব তাড়াতাড়ি আমি এখানকার রানী হব। আমি বললাম, সেটা বসে বসে শুধু স্বপ্ন দেখ, রিয়ার শক্তির সাথে তুমি কখনো পারবে না। আর মুক্তা বলল, যে পর্যন্ত বললি সে পর্যন্তই থাক। তুই হয়তো জানিস না এই মুক্তা কি জিনিস। আমি এখানকার সবকিছু তছনছ করে দিব, আর আমি নতুন করে আরেকটা জগৎ গঠন করব। সেখানে রিয়া থাকবে আমার একমাত্র চাকর, আর তুই থাকবি আমার হাজবেন্ড। আমি বললাম, তুই আমার আম্মুকে, আমার চাচাতো বোন আর সৎবাবাকে দিয়ে খুন করিয়েছিস। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আবার বলিস হাজবেন্ড? মুক্তা আমার ক্ষত জায়গায় হাত দিয়ে জোরে একটা টান দিয়ে বলল, আমার সাথে লাগতে আসবি না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। ওরা তো তোকে সামান্য শাস্তি দিয়েছে, আমি তোকে যে কি করব এর কোনো হিসাব নেই। তুই আমার সাজানো গোছানো একটা রাজ্য ধ্বংস করে দিয়েছিস।
তোকে তো আমি এত সহজে ছাড়বো না। আমি ব্যথায় একটু চিৎকার দিয়ে বললাম, কসম করে বলছি আমি এখান থেকে যদি কোনো একদিন ছাড়া পাই সব কয়টাকে আমি দেখে নিব। মুক্তা আমার চুল ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আবার তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, আর আমি খুব তাড়াতাড়ি এখানকার রানী হব, কেউ আমাকে আটকাতে পারবে না। একটা বিষয় মাথায় রাখ, যেখানে হাজার হাজার দানব জিনেরা মিলে আমাকে খুঁজে বের করতে পারে নাই, যেখানে আমি সবার সামনে দিয়ে পালিয়ে আসলাম কেউ বলতেও পারে নাই, সেখানে আমি কি কি করতে পারি তুই তো জানিস না। হয়তো এখন তোর অনুমান হয়ে গেছে। কে ওখানে? সামনে থেকে সেতু এই কথা বলতেই মুক্তা চোখের পলক পড়ার আগেই অদৃশ্য হয়ে গেল। সেতু রেগে আমার কাছে এসে বলল, এখানে কে ছিল? আমি বললাম, আমি এখানে কাউকে দেখতে পারছি না, এখানে আবার কে থাকবে? এটা বলতেই সেতু আমাকে লাথি দিয়ে নিচে ফেলে লাঠি দিয়ে ইচ্ছামতো মারতে লাগলো। সেতু বলল, আমার সাথে মিথ্যা বলিস, আজকে তোকে আমি মেরে ফেলবো, তোর আজকে শেষ দিন। এই বলে মুক্তা লাঠি নিচে রেখে মুখ দিয়ে উল্টাপাল্টা মন্ত্র পড়তে লাগলো। আর এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এক প্রকার যেন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। মনে হয় আমি কিছুক্ষণের ভেতরে দম বন্ধ হয়ে মারা যাব। এখন দুইজনের চেহারাটা আমার সামনে দৃশ্যমান হচ্ছে। এক জায়গায় আমার আম্মু দাঁড়ানো আর অন্য পাশে রিয়া দাঁড়িয়ে আছে। দুইজন আমাকে দুই দিক থেকে ডাকছে। জানি না এখন আমার কার কাছে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 13 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।